হ্যালো ফ্রেন্ড, ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত। আর আজ আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনার উপর কিন্তু আমরা আগে ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা ডেফিনেশন এবং পাশাপাশি বিভিন্ন রকম সূত্র সেগুলো আমরা কিন্তু ক্রমান্বয়ে আলোচনা করে দিয়েছি। এরপরে আমরা জাস্ট সূত্রগুলো বলে দিয়ে বা সূত্রগুলো জানানোর পর আমরা ওই সূত্রের উপর কোন ধরনের অঙ্ক আছে সেগুলো আলোচনা করব। পাশাপাশি যেসব জায়গায় শিক্ষার্থী বন্ধুরা মূলত অসুবিধায় পড়ে, যেসব জায়গাগুলোতে শিক্ষার্থী বন্ধুদের বুঝতে অসুবিধা হয়, ঠিক সেই জায়গাগুলো আমি একটু ব্যাখ্যা করে যাব। তা যাই হোক, আমরা দীর্ঘায়িত করবো না, আসছে আমরা মূল পর্বে। তা দেখো, কোথায় কোথায় শিক্ষার্থী বন্ধুদের অসুবিধা হয়। নিশ্চিত সম্ভাবনা, সার্টেন ইভেন্ট, তার যে সম্ভাবনা, এইটা নিয়ে শিক্ষার্থী বন্ধুদের একটু অসুবিধা হয়। অসুবিধা হয় কোথায়? অসম্ভব ঘটনা, সেখানে অসুবিধা হয়। পাশাপাশি পরস্পর স্বাধীন ঘটনা এবং পরস্পর পৃথক ঘটনা, এইসব জায়গায় কিন্তু শিক্ষার্থী বন্ধুদের একটু সমস্যা থাকে। তা যাই হোক, আমরা বিষয়গুলো এক এক করে আলোচনা করি। হয়তো অসম্ভব একটা ঘটনা, তার সম্ভাবনা, তা তোমরা অবশ্যই জানো, ক্লাস 11-এও শিখেছ এবং আমরা বলেছি যে আমাদের যে সম্ভাবনার যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু সবই আলোচনা করা আছে। তবুও একটু জানিয়ে দিই, অসম্ভব ঘটনার সম্ভাবনা সর্বদা শূন্য। কেন হয় দেখো, আমি একটু ব্যাখ্যা করি। হয়তো বলা হলো আজ হচ্ছে দুপুর 12টা, এখন ধরে নাও দুপুর 12টা। হয়তো বলা হলো, হয়তো তোমাকে বলা হলো যে 30 ঘন্টা পরে সূর্য ওঠার সম্ভাবনা কত। কি বললাম? এখন সাপোজ দুপুর 12টা বাজে বা দুপুর 12টার পর আমরা কাউন্ট করব কত ঘন্টা? 30 ঘন্টা। অর্থাৎ দুপুর 12টার 30 ঘন্টা পর সূর্য ওঠার সম্ভাবনা কত। তা দেখো, মজার কি বিষয়, দুপুর 12টা এর সঙ্গে যদি আমরা 24 ঘন্টা যোগ করে দিই, 30 থেকে 24 ঘন্টা নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে কি পরের দিন দুপুর 12টা। পরের দিন দুপুর 12টা, এখানে আরো ক ঘন্টা আছে? 6 ঘন্টা। তাহলে এর সঙ্গে 6 ঘন্টা যদি যোগ করি তাহলে কত হলো? এর সঙ্গে 6 ঘন্টা যোগ করা মানে দুপুর 12টার পরে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা যোগ করলে কি আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা, তার সন্ধ্যার সময় সূর্য ওঠার সম্ভাবনা তো বলা যায়। আমাদের এখানে হিসাব করছি, কিন্তু অন্য জায়গায় হিসাব কিন্তু আমরা করছি না। এখন এখানকার টাইম হিসাবে কিন্তু আমরা বলেছি হয়তো এখন এই সময়ে দুপুর 12টা, তার 30 ঘন্টা পর সূর্য ওঠার সম্ভাবনা কত। সূর্য তো ভোরে ওঠে, সকালে ওঠে, তাহলে কি সন্ধ্যাবেলায় উঠতে পারে না? তাহলে এই যে প্রশ্নটা, তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হবে? সম্ভাবনা অবশ্যই শূন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় থাকতে পারে। তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেক বিভ্রান্ত হয়ে যায়, কি করে এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো, এটা জাস্ট একটা প্রাথমিক ধারণা থাকলে কিন্তু আমরা অঙ্ক করতে পারছি। তাহলে যাই হোক, একটা অসম্ভব ঘটনার বিষয় আমি ব্যাখ্যা করলাম। নিশ্চিত ঘটনা, তার সম্ভাবনা কি, বা সার্টেন ইভেন্ট, তার সম্ভাবনা কি আমরা জানি 1। অর্থাৎ 100% যখন হবে কোনো কিছু ঘটার সম্ভাবনা, যখন 100% হয়, 100% যখন আমরা বলি তখন সেটা 1। কারণ কি 100% অর্থাৎ কি 100 ইন্টু 1/100, পার্সেন্টেজ উঠে গেলে 1/100 হয়, তাহলে অর্থাৎ হচ্ছে তো 1। তাহলে যখন কোনো কিছু ঘটার সম্ভাব্যমান 100%, তখন আমরা বলি ওটা নিশ্চিত ঘটনা, যার ঘটার সম্ভাবনা 1। তাহলে এইরকম ঘটনা কোন ক্ষেত্রে ঘটতে পারে? এরকম কখন ঘটে? দেখা গেল একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 10টা হয়তো রেড বল আছে,
এই পাত্রের মধ্যে 10টা রেড বল আছে। তাহলে আমি এখান থেকে বললাম যে একটা বল মানে র্যান্ডমলি তোলা হচ্ছে, তাহলে বলটি তোলার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে 10, আর তোমাকে বলা হচ্ছে কি একটা বল, তাহলে ওর ভিতরে যে 10টা রেড বল আছে তার মধ্যে একটা বল আমি 10 ভাবেই তুলতে পারি, অর্থাৎ অনুকূলে নমুনা বিন্দু সেটাও 10, তাহলে 10/10 হচ্ছে 1। তাহলে বুঝতে পারছো দেখো কিভাবে কিন্তু আমরা নিশ্চিত ঘটনা ব্যাখ্যা করলাম, একটা বিষয়। এরপর আরেকটা আমি বলেছি যে শিক্ষার্থী বন্ধুরা প্রায় এই বিষয়টা ভুল করে ফেলে, পরস্পর পৃথক আর হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা, এই দুটো কিন্তু এক নয়। তার কারণ দেখো, পরস্পর পৃথক যখন আমরা ব্যাখ্যা করি তখন আমরা কি বলি? আমরা বলে থাকি এ ইন্টারসেকশন বি। যখন এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5, তখন এ এবং বি হচ্ছে পরস্পর পৃথক, অর্থাৎ এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0। আর পরস্পর পৃথক হলে কি হয়, পরস্পর স্বাধীন হলে অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে পরস্পর পৃথক এ এবং বি যে কোনো দুটো ঘটনা এবং তারা দুজন পরস্পর পৃথক, তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশনের সম্ভাবনা হচ্ছে 0। আর এক্ষেত্রে দেখো পরস্পর স্বাধীন হলে তাদের ইন্টারসেকশনের মান তাদের সম্ভাবনার গুণফলের সমান, তাহলে এটা হচ্ছে 0। আর এটা দেখো প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে তোমরা বুঝতে পারছো, অনায়াসেই বুঝতে পারছো যে পরস্পর পৃথক আর পরস্পর স্বাধীন কিন্তু একই বিষয় নয়। যাই হোক, এই সমস্ত বিষয় আমি আবারও বলছি, আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি। তা যেহেতু দীর্ঘদিন পরে আবার আমরা সম্ভাবনা নিয়ে আলোচনায় এসেছি, যার জন্য একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তা দেখো এখানে আমি দেখেছি, দেখো ক্লাসিক্যাল ডেফিনেশন একেবারে সংক্ষেপে লিখে দিয়েছি আমি, ক্লাসিক্যাল ডেফিনেশন। তা ক্লাসিক্যাল ডেফিনেশনটা কি? এ একটা ঘটনা, আর এস মনে করো নমুনা দেশ, একটা এক্সপেরিমেন্ট ই আছে, তার অন্তর্গত নমুনা দেশ আছে এস। তাহলে এস এর যদি মোট সম্ভাব্য ঘটনা এন সংখ্যক হয় বা সম্ভাব্য ফল আমরা যদি এন সংখ্যক পাই, আর এ ঘটনা ঘটানোর জন্য আমরা যদি সম্ভাব্য পয়েন্ট এম সংখ্যা পাই, তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন বলছে প্রবাবিলিটি অফ এ সমান, ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলছে না, প্রবাবিলিটি অফ এ সমান এম অফ এ বাই হচ্ছে এন অফ এস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল নেব আমরা। দেখো তোমরা এটা যে সম্ভাবনা জানে না সে কিন্তু মনের অজান্তেই সম্ভাবনার অঙ্ক করেই চলেছে, সে একটা ছোট বাচ্চা ছেলে। কেন? আমরা যখন ক্রিকেট খেলার মাঠে যাই বা ফুটবল খেলার মাঠে যাই, তখন আমরা কয়েন নিয়ে টস করি। এটা মনে করো হেড, এটা হচ্ছে টেল, দুটো পিঠ কয়েনের। তা আমরা কয়েন নিয়ে যখন টস করি, তখন যে কোনো একটা বাচ্চাকেও যদি আমরা জিজ্ঞাসা করি যে টস করলে হেড পড়ার 50-50 চান্স আছে, হেড কেমন পড়তে পারে, তখন ও সে উত্তর দেয় 50% চান্স আছে। হেড পড়ার সম্ভাবনা বা সম্ভাব্য মান 50%, বা আমার অনুকূলে আমি যেটা সম্ভাব্য মান 50%। টেল যদি বলা হয় সেখানেও সে কিন্তু প্রশ্ন বলেই দেয় যে 50-50 চান্স আছে, সম্ভাবনাও বলে না, বলে কি 50-50 চান্স আছে। তা 50-50 অর্থাৎ কি 50%। তা দেখো হেড পড়ার ক্ষেত্রে আমরা বলছি 50%, তাহলে 50% অর্থাৎ কি 50/100, তাহলে এটা মানটা কি দাঁড়ালো, হাফ। এক্ষেত্রেও তাই। তাহলে দেখো এখানে কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন আমরা ইউজ করে ফেলেছি। তার কারণ
একটা কয়েন টস করলে নমুনা দেশে মোট নমুনা বিন্দু দুটো আছে, এই চারটি, সেটা দেখো নিচে আছে। আর হেড পড়ার জন্য কটা পয়েন্ট পেতে পারি? একটা, সেই জন্য উপরে দেখো 1, টেলের ক্ষেত্রেও তাই। তাহলে এগুলো কিন্তু আমরা অনার্সেই ক্যালকুলেশন করে থাকি। যাই হোক, এই হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। এছাড়া এপাশে দেখো আমি আরো একটা সূত্র আমরা লিখেছি, অনুকূলে ও প্রতিকূলে সুযোগ। দেখো প্রবাবিলিটি অফ এ সমান যদি a বাই b হয়, তাহলে এ ঘটনা ঘটার অনুকূলে সুযোগ হচ্ছে a/b মাইনাস a, আর প্রতিকূলে সুযোগ হচ্ছে b মাইনাস a/a। আবার অনুকূলে সুযোগ যদি a/b হয়, তা প্রবাবিলিটি অফ এ সমান a বা a প্লাস b। আবার ওই ক্ষেত্রে প্রতিকূলের সুযোগ যদি a/b হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে b বাই a প্লাস b। আমরা প্রথম এই যে সূত্রটা ব্যাখ্যা করলাম, প্রতিকূলের সুযোগ অনুকূলের সুযোগ থাকলে আমাদের সম্ভাবনা কি হবে, বা সম্ভাবনা হলে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে অনুকূলের সুযোগ বা প্রতিকূলের সুযোগ কি হবে, এইসব যাবতীয় বিষয় কিন্তু আমরা এখানে একটু ব্যাখ্যা করেছি বা লিখে রেখে দিয়েছি। তো এইসব বিষয়গুলোর উপরে কিন্তু আমরা আলোচনা করব। তাই দেখো ক্লাস 12 এর শিক্ষার্থী বন্ধুদের জন্যই মূলত আমি আলোচনা করছি। এটা কিন্তু শুধু ক্লাস 12 বলা ভুল, 11 যারা পড়ো তারাও কিন্তু এই একই ধারণায় তোমাদের অঙ্ক করতে হবে, বা এই একই ধারণা তোমরা গ্রহণ করতে পারো। তা আমি এখানে তোমাদের ক্লাস 12 এর যে প্রথম যে অধ্যায় আছে সম্ভাবনা, সেই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি এক এক করে ব্যাখ্যা করব বা এক এক করে আলোচনা করব, সূত্র আলোচনার পাশাপাশি। তা দেখো এমসিকিউ পাশের দাগ, অবশ্যই সেটা এসএম দের বই, তবু আমরা প্রশ্ন অবশ্যই প্রশ্নটাও আমরা বলে দেব, যাতে শিক্ষার্থী বন্ধুদের অসুবিধা না হয়, যে কোনো শিক্ষার্থী বন্ধু বিষয়টি রপ্ত করতে পারে। দেখো বলা আছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, একটি ঘটনা মনে করো এ, তাহলে প্রবাবিলিটি অফ এ, একটি ঘটনা ঘটার সম্ভাবনা দেওয়া আছে 5/8। কি দেওয়া আছে? 5/8। তাহলে বলা হচ্ছে প্রতিকূলের সুযোগ কি হবে। আমাদের কি বের করতে দিয়েছে? প্রতিকূলের সুযোগ আমাদের এটা নির্ণয় করতে হবে। তো দেখো তো a বাই b যদি একটা ঘটনা হয়, তাহলে প্রতিকূলের সুযোগ হচ্ছে b মাইনাস a/a। তাহলে এখানে b হচ্ছে দেখো 8, তাহলে 8 তাহলে কি হবে, সরি 8 মাইনাস 5, এটা হচ্ছে b মাইনাস a হলো। কারণ এটাকে যদি আমরা a বাই b এর সঙ্গে তুলনা করি, তাহলে b পাচ্ছে 8, a হচ্ছে 5, তাহলে b মাইনাস a অর্থাৎ 8 মাইনাস 5 হচ্ছে আমার প্রতিকূলে আছে কি a আছে, তাহলে a কত এখানে 5, অর্থাৎ সমান হচ্ছে দেখো 3:5, সমান হচ্ছে 3:5। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমি করলাম। সূত্র আমি আবারও বলছি, সূত্র আলোচনার পাশাপাশি আমরা ব্যাখ্যাগুলো করবো ক্রমান্বয়ে। এরপর দেখো অন্য ধরনের অঙ্ক, বিপরীত। কি দেওয়া আছে? 6 দাগ, একটি ঘটনা প্রতিকূলের সুযোগ। এবার দেওয়া আছে প্রতিকূলের সুযোগ। প্রতিকূল সুযোগ সমান কি দেওয়া আছে? 9:4 দেওয়া আছে, 9:4। তা দেখো এখানে প্রতিকূল সুযোগ কি দেওয়া আছে? a/b। তাহলে এখানে আমরা কি লিখবো? এটা সমান যদি a/b লিখি, তাহলে a সমান 9, b হচ্ছে 4। সেখানে ঘটনাটি ঘটার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এর সমান হচ্ছে b বাই a প্লাস b। তাহলে সমান b হচ্ছে 4 বাই হচ্ছে 9 প্লাস 4 সমান 4/13, 4/13।
13, এটা কিন্তু চলে আসলো। তাহলে এটা আমরা পেলাম। এরপর আরো একটা অঙ্ক আমরা পরপর আলোচনা করব। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। তাহলে অপশনটা কি হবে? আমি অপশনগুলো বলছি না, আমরা উত্তরগুলোই শুধু ব্যাখ্যা করছি, কারণ এখানে দুটো একটা অঙ্কের অপশনে কিন্তু একটু ত্রুটি আছে। এরপর পরের একটা দাগ, অর্থাৎ 7 দাগ। দেখো বলা হচ্ছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা 4/7, অর্থাৎ এটাকে আমরা a/b এর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে a সমান 4, b সমান হচ্ছে 7, এটা আমরা ধরতে পারি। এবার বলা হচ্ছে ঘটনাটির প্রতিকূলের সুযোগ আমাদের বের করতে হবে। কি? প্রতিকূলের সুযোগ। তাহলে a/b যদি ঘটনা হয়, ঘটার সম্ভাবনা হয়, তাহলে প্রতিকূলের সুযোগ কি বলা আছে এখানে? b - a ইস্টু হচ্ছে a। তাহলে 7 - 4 ইস্টু হচ্ছে 4, তার মানে হবে 3:4। দেখো কত সহজে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারছি। 8 দাগ একই টাইপের অঙ্ক, যার জন্য আমি ওটা আর ব্যাখ্যা করছি না। তোমরা 8 দাগে কি আছে তবু একটু প্রশ্নটা বলে দিই। প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, প্রতিকূলের সুযোগ দেওয়া আছে 4:5। প্রতিকূলের সুযোগ দেওয়া আছে 4:5। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? সম্ভাবনা। দেখো প্রতিকূলের সুযোগ যদি a/b হয়, তাহলে সম্ভাবনাটা কি লেখা আছে? দেখো b/a + b। এখানে কি আছে? a হচ্ছে 4, a সমান 4 আর b সমান হচ্ছে 5। তাহলে এখানে আমরা a আর b এর মান বসালে উত্তর পেয়ে যাব। এরপর 9 দাগ। 9 দাগ দেখো আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন প্রয়োগ করব। 9 দাগে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন প্রয়োগ করব। ক্লাসিক্যাল ডেফিনেশন কি আমরা আগেও ব্যাখ্যা করেছি। কোন র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, আবারও বলছি, র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে নমুনা দেশের মোট নমুনা বিন্দু পাবো একটা, আর যে ঘটনা ঘটাতে চাইছি তার জন্য আমরা একটা নমুনা বিন্দু পাবো। তাহলে তার যে ঘটনা ঘটাতে চেয়েছি তার সম্ভাবনা হবে ওই ঘটনার অনুকূলে নমুনা বিন্দু বাই ওই এক্সপেরিমেন্টের মোট নমুনা বিন্দু। তা দেখো এখানে আমি প্রশ্নটা একটু আলোচনা করি। 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হয়। 11টি স্বাভাবিক সংখ্যা, 11টি স্বাভাবিক সংখ্যা থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হচ্ছে। তাহলে মোট কত রকম ভাবে তুলতে পারবো? 11C1, অর্থাৎ 11 ভাবে আমি তুলতে পারবো। 11 ভাবে কিন্তু আমরা তুলতে পারছি। তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত? তা দেখো 11, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে জোড় সংখ্যা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমি জোড় সংখ্যা যদি তুলতে চাই, তাহলে এই 5টার মধ্যে যে কোনো একটা আমি তুলতে পারবো। তাহলে 5 ভাবে আমি তুলতে পারি। তাহলে সম্ভাবনা কি হলো? জোড়ের জন্য তোমার অনুকূলে নমুনা বিন্দু 5টি আর মোট নমুনা বিন্দু হচ্ছে 11। তাহলে 5/11। আশা করি বিষয়টি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপর দেখো একটি ঝোঁকশূন্য মুদ্রা, আবার আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন ইউজ করব। দেখো একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হয়। কবার? একটা মুদ্রাকে 3বার টস করা হলো। ঠিক
একটি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা। তা দেখো আমরা অ্যাকচুয়ালি জানি কি 2 টু দি পাওয়ার 3 এই হবে তার মোট নমুনা বিন্দু। তার কারণ n বার যদি কয়েন টস করা হয় বা n সংখ্যা মুদ্রা যদি একবারে টস করা হয় তার মোট নমুনা বিন্দু 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 3 বার 2 টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে সেই 8 নমুনা দেশ দেখো এইচ আসতে পারে কি এইচ টি, আসতে পারে এইচ টি এইচ, আসতে পারে টি এইচ, এটা আসতে পারে। তারপরে কি আসতে পারে এইচ টি টি, তারপরে টি এইচ টি, আসতে পারে টি টি এইচ। তাহলে কত 1 2 3 4 5 6 7 আর কি হতে পারে টি টি টি। এই হচ্ছে আমাদের নমুনা দেশ। তাহলে এখানে বলছে ঠিক একটা হেড। তাহলে দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে ঠিক একটা হেড পড়ার অনুকূলে নমুনা বিন্দু পাচ্ছি 1 2 3 আর মোট নমুনা বিন্দু এসছে আমাদের 8। তাহলে কি হবে 3/8, সেটা হবে 3/8। এরপর দেখো একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলো, তাহলে 11 পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ 11 পাওয়ার সম্ভাবনা অর্থাৎ কি যে লুডু ছক্কাটাকে আমরা পাশা হিসাবে ধরি। তা লুডু ছক্কা দুটো গড়িয়ে দিলে উপরে তলে যে সংখ্যা পড়বে তার সাম হতে হবে আমাদের কত 11। তার সাম হবে কত 11। সেই সম্ভাবনাটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। সেই সম্ভাবনাটা কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে দেখো এক্ষেত্রে মাথায় রাখবে লুডু ছক্কা গড়িয়ে দেওয়ার ক্ষেত্রে লুডু ছক্কায় একটা লুডু ছক্কায় মোট যে কোনো ঘটনা কটা থাকে 6টা ঘটনা থাকে। আর যে কবার গড়িয়ে দেওয়া হয় সেটা হয় তার পাওয়ার। অর্থাৎ n বার যদি আমরা গড়াই তাহলে 6 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা দুটো গড়িয়ে দিচ্ছি, তাহলে 6 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 36। এই হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দু। এবার বলা হচ্ছে 11। তা দেখো 5 6 6 5 5 6 6 5, তাহলে 5 আর 6 যোগ করলে 11 বা 6 আর 5 যোগ করলে 11। আর কিন্তু কোনোভাবেই আমরা 11 পাচ্ছি না। তাহলে এখানে আমাদের 11 পাওয়ার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা দাঁড়ালো কিন্তু 2। তাহলে সম্ভাবনা কত দাঁড়ালো 2/36 সমান হচ্ছে 1/18। দেখো আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন কিন্তু প্রয়োগ করছি। এরপর দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পরটা বি এর সমান দেওয়া আছে, পরটা এ ইউনিয়ন বি দেওয়া আছে, পরটা বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি একটু ব্যাখ্যা করব। পরস্পর পৃথক, তা এ আর বি যদি পরস্পর পৃথক হয় তাহলে এ ইউনিয়ন বি সমান হচ্ছে পার্টি অফ এ প্লাস হচ্ছে পার্টি অফ বি। এটা পরস্পর পৃথকের শর্ত। তাহলে দেখো পরটা এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে। পরটা এ ইউনিয়ন বি সমান কি দেওয়া আছে 2/3। পার্টি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 2/3। আর দেওয়া আছে কি পরটা এ সমান কি দেওয়া আছে হাফ। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি পার্টি অফ বি। তাহলে পার্টি অফ বি সমান আমরা কি পাবো 2/3 মাইনাস হচ্ছে হাফ, তাহলে 6। তাহলে 4 - 3 সমান হচ্ছে 1/6। এই হচ্ছে আমাদের পার্ট অফ বি এর মান। এরপর দেখো বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন যদি হয়। তা দেখো স্বাধীন হওয়ার শর্ত সেটাও আমি ব্যাখ্যা করব। কারণ আমি বলেছি প্রতিটা অঙ্ক সলিউশন করার পাশাপাশি আমি সূত্র অবশ্যই ব্যাখ্যা করে দেব। কারণ
অনেক শিক্ষার্থী বন্ধুর সম্ভাবনা নিয়ে কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি হয়। তবে কি আমি বলবো, সম্ভাবনা একটু ধৈর্য ধরে তোমরা প্র্যাকটিস করো। কয়েকবার প্র্যাকটিস করলে বা বিষয়টি একটু রপ্ত করতে পারলে কিন্তু তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। এখানে কিন্তু ক্যালকুলেশন কিছু নেই, সম্ভাবনা কিন্তু আমরা যে উত্তর বের করছি দেখো একেবারে লাস্ট লাইন, এক লাইনে কিন্তু সম্ভাবনার উত্তর আসছে। জাস্ট তার আগে আমাদের সমবায় বিন্যাস এইসবগুলোই কিন্তু কাজে লাগছে, তাছাড়া কিন্তু কিছু কাজে লাগছে না। তা দেখো আমি শর্তযুক্ত সম্ভাবনার কিছু ডেফিনেশন এখানে রেখে দিয়েছি। দেখো কি আছে, প্রবাবিলিটি অফ বি বাই এ। প্রবাবিলিটি বি বাই এর অর্থ কি, এ ঘটনা ঘটে গেছে সেই সত্ত্বে বি ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি বাই এ সমান কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। আবার প্রবাবিলিটি অফ এ বাই বি এর অর্থ কি, বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, সেটা সমান কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এবার যদি বি যদি এর উপরে নির্ভরশীল না হয় তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ বি বাই এ সমান হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি। আবার বি যদি এর উপরে নির্ভরশীল না হয় বা বি এর উপরে যদি এ নির্ভরশীল না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ বাই বি প্রবাবিলিটি অফ এর সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মান বসালে দেখবে তোমরা কি পাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। কখন বললাম আমি, যখন বি এর উপরে এ নির্ভরশীল না বা এ বি এর উপরে নির্ভরশীল না, অর্থাৎ স্বাধীন। তাহলে এই দেখো শর্ত আমি পেয়ে গেছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান যদি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হয় তাহলে এ আর বি হবে পরস্পর স্বাধীন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা দেখো দুটি ঘটনা সেটা স্বাধীন বলা আছে, আর প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে কি দেওয়া আছে 3/5, 3/5। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে 4/9, 4/9। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান আমাদের নির্ণয় করতে হবে, প্রবাবিলিটি অফ বি সমান আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো আমি এখানে ব্যাখ্যা করেছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এটার মান 4/9 সমান এখানে পাচ্ছি কি আমরা 3/5 ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এত সহজেই হয়ে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান আমরা কি পাবো, দেখো 20/27, 20/27 চলে আসলো। এরপর দেখো প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি প্রশ্ন, প্রশ্নটা আমি ব্যাখ্যা করে দিই। আমি প্রশ্নটা কেন আমি আলোচনা করছি তার একমাত্রই কারণ হচ্ছে যে কোনো শিক্ষার্থী বন্ধু কিন্তু বিষয়টি রপ্ত করতে পারবে। তাহলে কি বলা আছে, প্রবাবিলিটি অফ এ সমান, প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 3/7, প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 4/7, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি দেওয়া আছে 2/9। তা প্রবাবিলিটি অফ এ বাই বি এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। তা প্রবাবিলিটি অফ এ বাই বি এর অর্থ কি, বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে এখানে সেটা কি দেখো আমি লিখে রেখে দিয়েছি, প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। দেখো এখানে প্রবাবিলিটি অফ বি এর মান পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান পাচ্ছি, এবার এখানে মান বসালে কিন্তু প্রবাবিলিটি অফ এ বাই বি পেয়ে যাব। এই ছিল আমাদের, এটা অবশ্যই এসএন দেব 14 দাগের, এমসিকিউ 14, এরপর 15 দাগ। সেখানে দেখো কি প্রশ্ন বলা আছে, এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। তা আমি একটু ব্যাখ্যা করব, যদি কতগুলো ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হয় তাহলে
কি হয়, তাদের ইউনিয়নের সম্ভাবনার মান 1 হবে, আবার কি হবে, তাদের ইউনিয়নের সম্ভাবনা তাদের আলাদা আলাদা সম্ভাবনার সমষ্টির সমান। অর্থাৎ সহজ কথায় যে ঘটনাগুলো পরস্পর পৃথক এবং সম্পূর্ণ বলবে তাদের প্রত্যেকের সম্ভাবনার সমষ্টি সমান হচ্ছে 1। তাহলে এখন এবিসি 3টি ঘটনা বলা আছে, তাহলে অবশ্যই কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 1। এবার এখানে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ এর মান কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে 3/5, এটা দেওয়া আছে 3/5 প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে 1/6। তাহলে এখানে প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 1। তাহলে এই দুটো যোগ করে সাইড চেঞ্জ করলে কিন্তু আমরা প্রবাবিলিটি অফ সি এর মান পেয়ে যাব। এরপর পরের যে অঙ্ক, সেখানে কি বলা আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে 5/13। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটার মান নির্ণয় করতে হবে। তা তোমরা সেটা এগুলো শিখে এসছো। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা কিসের সূত্র, দা ময়ভার্স থিওরেম, সরি দা মর্গান ল। তাহলে আবার আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা আমরা জানি। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটা কি হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার মান বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 5/13। এবার ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা অপশন পেয়ে যাচ্ছ। তা আমি এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে মনে করেছি, এবং আমার মনে হয় এসএনদের বই থেকে যদি প্রশ্ন করে বা এমসিকিউ প্রশ্ন এখান থেকে যদি তোলে, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই এইভাবে আমি ক্রমান্বয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত রাখছি। তা যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করো এবং পাশাপাশি ডেসক্রিপশন বক্স ফলো করলে অবশ্যই তোমরা 12 এর উপর যে কোনো ভিডিও পেয়ে যাবে, পাশাপাশি 11 এর উপরেও পাবে। বিশেষ করে 11 এর প্রতিটি অধ্যায়ের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা আমাদের সাথী হয়ে আছো, ম্যাগজিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো, যাতে আপনাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয়। তা যাই হোক, পরে আমি আবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে অঙ্ক আছে সেগুলো নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।